তাহলে কিন্তু অ্যাকুরেসিটা কিন্তু অত ভালো পাবো না আমি, বৈচিত্র্যটা বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তাই জন্য কি করবো, যত ছোট ডেটা হবে তত কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা তত ভালো হবে। তাহলে কোনটা বেশি পারফেক্ট হবে? তাহলে যত ছোট ডেটা হবে তত প্রবাবিলিটিটা ভালো হবে, পারফেক্ট হবে। ওই জন্য আচ্ছা, আমরা আজ যে স্ট্যাটিস্টিক্সের উপরে যে ক্লাসটা নেব সেটা হচ্ছে পপুলেশন, স্যাম্পল অ্যান্ড স্যাম্পলিং। এই টপিকটা কিন্তু 9-10-এর জন্য যারা বসবে বা ধরো যারা 11-12-এর জন্য বসবে, প্রত্যেকের জন্য কিন্তু এই টপিকটা কিন্তু করতে হবে। সিলেবাসে কিন্তু ডিরেক্টলি হয়তো বলে দেওয়া নেই যে এই টপিকটার উপরে, কিন্তু সিলেবাসে ডাইরেক্ট না থাকলেও এই টপিকটার উপরে কিন্তু প্রশ্ন, তোমরা যদি লাস্ট এসএসসি প্রশ্নে দেখো, আগে 2 নম্বরে যখন প্রশ্ন ছিল তখনও কিন্তু এই স্যাম্পলিং থেকে প্রশ্ন আসতো, স্যাম্পল থেকে প্রশ্ন আসতো, 9-10-এও আসতো, আর 11-12-এও আসতো। সুতরাং এই টপিকটার উপর আমাদের প্রশ্নগুলো দেখতে হবে এবং খুব ভালো করে বুঝতে হবে। আর আমার যেটা মনে হয়, এই টপিকটা কিন্তু যতটা ইজি মনে হয় ততটা কিন্তু ইজি না, একটু কঠিন বলে মনে হয়, মানে ভুলে যাওয়া, হয়তো ভুলে যাবে। আজ হ্যাঁ আজ আমি ক্লাসটা করানোর পরে মোটামুটি আমি তোমাদের এটুকু বলতে পারি যে তোমাদের মধ্যে কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। ভালো করে শোনো ক্লাসটা, তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, প্রথমে পপুলেশন, স্যাম্পল আর স্যাম্পলিং, 3টে জিনিসের উপর ক্লাস নেব আমরা। তা পপুলেশন আগে আমরা করব, তারপর স্যাম্পল, তারপর স্যাম্পলিং। আমি এটা করি। আচ্ছা, প্রথমে আমরা পপুলেশনকে বাংলায় বলছে জনসংখ্যা বা বলছে সমগ্রক। পপুলেশন জিনিসটা কি? আমরা পপুলেশনটা জনসংখ্যা ভূগোলে পড়েছিলাম, কিন্তু স্ট্যাটিস্টিক্সে বা পরিসংখ্যান বিদ্যায় পপুলেশন জিনিসটা কি আমাদের জানতে হবে। দেখো, পরিসংখ্যানের ভাষায় জনসংখ্যা বলতে কোনো নির্দিষ্ট গবেষণা ক্ষেত্রের অন্তর্গত সমস্ত উপাদান বা সদস্যের সমষ্টিকে বোঝায়, যাদের সম্পর্কে আমরা তথ্য জানতে চাই বা সিদ্ধান্ত নিতে চাই। এই উপাদানগুলি ব্যক্তি, বস্তু, ঘটনা, বিভিন্ন প্রকার ডেটা ইত্যাদি যে কোনো কিছু হতে পারে। বিষয়টা কি, ধরে নাও আমরা কোনো একটা স্কুলের, ধরো যারা তো ক্লাস 10-এ পড়ে, সেই ক্লাস 10-এ যারা পড়ে, সারা পশ্চিমবঙ্গের যত ক্লাস 10-এর স্টুডেন্ট রয়েছে তাদের মেন্টাল হেলথটা কেমন আমরা জানতে চাই, তাদের মানসিক স্বাস্থ্য কতটা আছে আমি জানতে চাইছি। সেটা কাদের জানতে চাইছি? ক্লাস 10-এ যারা পড়ে। ক্লাস 10-এ পশ্চিমবঙ্গের বহু স্কুল রয়েছে, তাহলে বহু স্কুলে যারা ক্লাস 10-এ পড়ে তাদের মেন্টাল হেলথটা আমরা জানবো। তাহলে আমরা কি করব? তাহলে পশ্চিমবঙ্গের ক্লাস 10-এ যত স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের ওপর আমার গবেষণা করতে হবে, তবেই তো আমরা জানতে পারবো যে কাদের মেন্টাল হেলথ কেমন। এইভাবে যখন সমস্ত স্টুডেন্টগুলোকে একসাথে নিয়ে আমি গবেষণা করব, সেইটাকে বলবো আমরা পপুলেশন। আরো সহজ ভাষায় আমি বলছি তোমাদের। ধরে নাও আমরা ধরো চাল কিনতে গেলাম বাজারে। যখন চাল কিনতে যাচ্ছি আমরা, তখন কি করি, বিভিন্ন প্রকার চাল রয়েছে। তাহলে আমি একটা, ধরো বিভিন্ন ধরনের চাল রয়েছে, তোমরা দুধেশ্বর রয়েছে, বাঁশকাঠি রয়েছে, ধরো 1 বস্তা চাল নিলাম আমি। তাহলে এই 1 বস্তা চালটা টোটালটাই হবে আমার পপুলেশন। তাহলে পপুলেশন মানে এটুকুই বুঝবো, পপুলেশন মানে হচ্ছে যখন কোনো একটা বিষয়ের বা কোনো একটা তথ্যকে টোটালটা সাপেক্ষে আমি তার উপরে রিসার্চ করব বা গবেষণা করব, সেই টোটাল বিষয়টাকে একত্রে বলবো আমরা পপুলেশন। বিষয়টা কি বুঝতে পারলে বিষয়টা? তাহলে হ্যাঁ, সাপোজ ধরো আদমশুমারি হচ্ছে, ইন্ডিয়ার পপুলেশন সেন্সাস হচ্ছে। তা ইন্ডিয়া যখন পপুলেশন গণনা হচ্ছে, তখন কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি আমরা গণনা করছি। তাহলে সমস্তটা অ্যাড হচ্ছে, এই সমস্তটাকে বলবো আমরা পপুলেশন বলতে পারি। তাহলে আদমশুমারি একটা ডেটা, সেই আদমশুমারি ডেটাটাই আমার পপুলেশন। ঠিক আছে, ধরো বাঘ গণনা হচ্ছে সুন্দরবনের, তাহলে আমি টোটাল যত বাঘ রয়েছে তাদের উপরে আমি রিসার্চ করছি, তা টোটাল বাঘটা হচ্ছে আমার পপুলেশন। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলে? তাহলে সেটা হতে পারে কোনো ব্যক্তির উপর, হতে পারে কোনো বস্তুও হতে পারে, কোনো ঘটনাও ঘটতে পারে, কোনো ডেটাও হতে পারে।
এইভাবে কি না, যখন সমস্ত বিষয়টাকে একসাথে নেব আমরা, সেটাকে বলবো আমরা পপুলেশন। এখানে একটা উদাহরণ দিয়েছি তোমাদের, দেখো 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 পপুলেশনের যে বৈশিষ্ট্যগুলো, দেখো পপুলেশন হতে পারে কোনো একটা ছোট হতে পারে আর বড় হতে পারে। ধরো আমরা ইন্ডিয়ার রেসপেক্টে যদি দেখি, ইন্ডিয়ার পপুলেশন গণনা হচ্ছে, মানে এত বিশাল বড় একটা, তাহলে সেটা ইন্ডিয়ার পপুলেশন একটা সেন্সের একটা পপুলেশন হবে। আবার ধরো আমি সাপোজ কোনো একটা জেলার পপুলেশনকে আমি করছি, তাহলে জেলাটাও কিন্তু আমার একটা আর ছোট পপুলেশন হবে। তাই জন্য পপুলেশন ছোট হতে পারে, বড় হতে পারে। এই পপুলেশনটা যখন আমরা করব পপুলেশনটা, সেটার ক্ষেত্রে কিন্তু অনেক সময় সাপেক্ষ লাগতে পারে, অনেক ব্যয়বহুলও হবে এবং খুব কঠিন কাজ। এখন ইন্ডিয়ার 121 কোটি যদি জনসংখ্যার উপরে আমি যদি সার্ভে করি, তাহলে প্রত্যেকটা মানুষের কাছে যদি গিয়ে গিয়ে যদি তা সার্ভে করতে যাই, যথেষ্ট সময় সাপেক্ষ এবং যথেষ্ট ব্যয়বহুল এবং খুব কঠিন কাজ। এই জন্য কিন্তু পপুলেশনের উপর বিশ্লেষণ করতে গেলে আমাদের কিন্তু এটা যথেষ্ট হার্ড এবং খুব সময় সাপেক্ষ বিষয়। ঠিক আছে, এবার ধরো উদাহরণ দিয়েছি, দেখো ধরো যদি একজন পরিসংখ্যানবিদ পশ্চিমবঙ্গের সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আকর্ষণের কারণ জানতে চায়, তাহলে এক্ষেত্রে পপুলেশন কি হবে? তাহলে এই রাজ্যের যত মাধ্যমিক স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলের যারা নবম শ্রেণীতে পড়ে, যারা ক্লাস দশম শ্রেণীতে পড়ে, প্রত্যেকের গিয়ে গিয়ে দেখতে হবে মোবাইলের প্রতি আকর্ষণ আছে কিনা, তবেই তো আমি আসল ধারণাটা পাবো আমরা, তাই তো নাকি? তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্কুলের নবম এবং দশম শ্রেণীর সমস্ত স্টুডেন্ট সংখ্যাটাই হচ্ছে আমার এখানে পপুলেশন। বুঝা গেল বিষয়টা? এবার দেখো, এবার এই পপুলেশনের পরে আমরা আসছি স্যাম্পেল বা নমুনা। স্যাম্পেলটা কি? দেখো নমুনা হলো পপুলেশন বা সমগ্রকের একটা ছোট্ট অংশ বা প্রতিনিধিত্বকারী অংশ, যা সমগ্রকের বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে। যখন পুরো পপুলেশন থেকে ডেটা সংগ্রহ করা সম্ভব হয় না, তখন কি হয়, স্যাম্পেল থেকে ডেটা সংগ্রহ করা হয় এবং সেই ডেটার ভিত্তিতে পুরো পপুলেশন সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। কেমন? আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম, তোমরা দেখো, এক বস্তা চাল, চালটা কেমন কোয়ালিটির, আমরা কি প্রত্যেকটা চাল ধরে ধরে দেখবো? আমরা কি করব, অল্প একটু তুলে নেব, সেই চালটার বেসিসে আমি বলবো যে এই বস্তা চালটা ভালো না খারাপ, বা চালটা কোয়ালিটি কেমন। তাহলে ওই যে অল্প একটু চাল তুলে নিলাম, এটা হচ্ছে আমার স্যাম্পেল। না বোঝা গেল না বিষয়টা? ঠিক একইভাবে আমি পশ্চিমবঙ্গের মাধ্যমিকের স্টুডেন্ট যারা আছে, তাহলে এতগুলো স্কুলের এত স্টুডেন্ট, তা সেই সমস্ত স্টুডেন্টদের মেন্টাল হেলথ কেমন, প্রত্যেকের কাছে যাব না, আমি কয়েকজনকে বেছে নেব, যে 10 জনের উপর স্টাডি করে মোটামুটি একটা ধারণা করবো যে এদের মেন্টাল হেলথটা এরকম হতে পারে। তাহলে পপুলেশন থেকে যখন কিছু অংশ আমরা তুলে নেব, সেইটা নিয়ে ব্যাখ্যা করব, তার ভিত্তিতে যদি আমরা পপুলেশন সম্পর্কে একটা ধারণা দিই, তখন সেটাকেই বলবো আমরা নমুনা বা স্যাম্পেল। নাকি ক্লিয়ার হলো না বিষয়টা? এবার দেখো একটা উদাহরণ দিচ্ছি, দেখো দেখো তাহলে দেখো বৈশিষ্ট্য কি, দেখো স্যাম্পেল তাহলে কি হচ্ছে, পপুলেশনের একটা ছোট্ট অংশ, পপুলেশন মানে টোটালটা, আর স্যাম্পেল হচ্ছে টোটালের একটা ছোট্ট অংশ। তাহলে এইটা হচ্ছে, দেখো স্যাম্পেলটা যখন নির্বাচন করব আমরা, সেটা কি হবে, পপুলেশনের প্রতিনিধিত্বশীল হতে হবে, মানে ওই জায়গায় থাকতে হবে, পপুলেশনের মধ্যে থাকতে হবে, তবেই তো আমি সেটা স্যাম্পেল হিসেবে ব্যবহার করব। ধরো এমন আমি একটা বস্তা থেকে যে চালটা নিচ্ছি, আমি সেই বস্তার প্রতিনিধিত্ব করছে, কিন্তু অন্য বস্তার চাল নিয়ে আমি তো করতে পারি না সেটা। আর কি না, নমুনার উপর পরীক্ষা চালিয়ে যে ফলাফল পাই আমরা, সেই ফলাফলটা কিন্তু অ্যাকচুয়ালি পপুলেশনের কি, পপুলেশনের বৈশিষ্ট্যটাকে তুলে ধরছে। মানে স্যাম্পেলের যে বৈশিষ্ট্য পেলাম আমরা, সেই বৈশিষ্ট্যটা কি সমগ্র পপুলেশনটার বৈশিষ্ট্য হিসেবে কিন্তু কাজ করবে। মোটা বিষয়টা বোঝা গেল? এবার দেখো, ধরো কোনো একটা পরিসংখ্যানবিদ কোনো একটা রাজ্যের 300টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, তার মধ্যে কি করলো 60টি স্কুল এবং প্রতিটা স্কুল থেকে 20 জন করে শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করলো। তার ভিত্তিতে কি করলো, একটা স্যাম্পেল তৈরি হলো।
তার ভিত্তিতে ওই পশ্চিমবঙ্গের 300টা মাধ্যমিক স্কুলের স্টুডেন্ট সম্পর্কে একটা ধারণা তৈরি করলো। তাহলে এইটা হচ্ছে আমাদের পপুলেশন আর স্যাম্পেলের মধ্যে মেন বিষয়। বোঝা গেল? এবার এদের মধ্যে দেখো এবার আরেকটু বলি, পরেরটা দেখো, পপুলেশন আর স্যাম্পেলের মধ্যে তার পার্থক্য কি দাঁড়ায়? দেখো, পপুলেশনের ক্ষেত্রে সম্পূর্ণ জনগণনার তথ্য সংগ্রহ করা হয়, যেটা বলছিলাম টোটালটা। আর স্যাম্পেলের ক্ষেত্রে কি হয়? পপুলেশন থেকে একটা ছোট্ট অংশ কিন্তু তুলে নেওয়া হয়। বোঝা গেল? তারপর দেখো, পপুলেশন কি আকারে ছোট হবে না বড় হবে? অনেক বড় হবে। স্যাম্পেলটা কি হবে? একদম ছোট্ট হবে। সেই তুলনায় সময়টা কার বেশি লাগবে? পপুলেশনের সময় বেশি লাগবে, স্যাম্পেলের সময় কম লাগবে। অর্থ ব্যয়টা কার সময় বেশি লাগবে? পপুলেশনের, স্যাম্পেলের ক্ষেত্রে কম লাগবে। ঠিক আছে? এইবার কি হয়, নির্ভুলতা কার বেশি হবে? কোনটার হবে? পপুলেশনে তো নির্ভুল হবে। পপুলেশনে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি জায়গায় গিয়ে আমরা সার্ভে করছি, তার মানে পপুলেশনের ক্ষেত্রে অনেক বেশি অ্যাকুরেসিটা অনেক ভালো হবে। প্রত্যেক সবারটা নেওয়া হচ্ছে, কিন্তু স্যাম্পেল থেকে আমি ধরো তুমি নষ্ট হতে পারে, তার মানে স্যাম্পেলের মানে ছোট্ট একটা বিষয়ের উপর আমি নিচ্ছি, কিন্তু বাকিগুলোর উপর আমি কোনো জানি না কিচ্ছু। তা বাকিগুলো তো না হতো। আমি ধরো সাপোজ ধরো একটা স্কুলের ধরো 100 জন স্টুডেন্ট রয়েছে, আমি কি করছি যে আমি পড়া তো সকলকে ধরতে পারছি না। যদি দেখি 5 জনকে ধরলাম, 5 জন পড়া আমার ঠিকঠাক দিল, তাহলে আমি বলতে পারি না সবাই পড়ায় ভালো করেছে। কিন্তু হয়তো দেখা যাবে যে ওই 100 জনের মধ্যে যদি 100 জনকে আমি করতাম, তাহলে দেখা যাচ্ছে 10 জন হয়তো পড়াশোনা পারছে না। তাহলে কিন্তু কখনোই আমরা বলতে পারবো না যে এখানে সবাই পড়াশোনা খুব ভালো করেছে। তাহলে এই জন্য সবসময়ের জন্য অ্যাকুরেসিটা সবসময় পপুলেশন একটা ভালো হবে, কিন্তু স্যাম্পেলের অ্যাকুরেসি কিন্তু সেই তুলনায় অনেক কম হবে। এটা বোঝা গেল কি? তাহলে এইটা নিয়ে কোনো সমস্যা নেই তো। এবার দেখো, এবার আমরা আসছি স্যাম্পেলিং। স্যাম্পেলিং জিনিসটা কি? আমরা যে এক বস্তা চাল থেকে চালটা বেছে নিচ্ছি, তুলে নিচ্ছি, কোন পদ্ধতিতে তুলবো? আমরা যে পদ্ধতিতে আমরা স্যাম্পেলটা করব বা স্যাম্পেলটাকে বেছে নেব, সেই পদ্ধতিটাকেই বলবো আমরা স্যাম্পেলিং। তাহলে স্যাম্পেলিংটা কি? স্যাম্পেলটা আমরা যে পদ্ধতিতে করব সেই পদ্ধতিটাই হচ্ছে আমাদের স্যাম্পেলিং। অর্থাৎ স্যাম্পেলিং হচ্ছে একটা টেকনিক, যে টেকনিক দ্বারা আমি কি করব? পপুলেশন থেকে স্যাম্পেলটা বেছে নেব। সেটাই লেখা আছে দেখো, স্যাম্পেলিং বা নমুনায়ন হলো গবেষণা পরিচালনার জন্য একটি পপুলেশন থেকে একটি প্রতিনিধিত্বমূলক স্যাম্পেল নির্বাচন করার প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ার দ্বারা পপুলেশন থেকে স্যাম্পেলটা আমরা বেছে নেব, সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা স্যাম্পেলিং। ঠিক আছে, বোঝা গেল তো? এইবার কি এই স্যাম্পেলিংটাকে আমরা কোন কোন পদ্ধতিতে স্যাম্পেলিং করব, যে এই জিনিসটার উপর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। দুটো পদ্ধতি থেকে আমরা স্যাম্পেলিং করে থাকি। অর্থাৎ স্যাম্পেলিং এর যে পদ্ধতি, সেই পদ্ধতিকে আমরা কটা ভাগে ভাগ করলাম? দুটো ভাগে ভাগ করলাম। কি কি? একটা প্রবাবিলিটি স্যাম্পেলিং আর হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পেলিং। ঠিক আছে, এইবার এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, মানে এই দুটো পদ্ধতির মধ্যে আবার কিছু এদের উপপদ্ধতি রয়েছে, মানে সাবসিস্টেম, উপবিভাগ রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সেখান থেকেই মেনলি কিন্তু প্রশ্নগুলো আসে। এবং খুব ভালো করে মানে অ্যাকচুয়ালি এই যে টপিকগুলো না, টপিকগুলো দেখবে একটার সাথে একটা খুব কাছাকাছি। একটু যদি বুঝে নাও, আশা করব তোমাদের প্রবলেম হবে না। দেখো, প্রথমে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং আসছি। আমরা দেখো এখানে না, দেখো প্রবাবিলিটি স্যাম্পলিংটা কি? দেখো, প্রবাবিলিটি স্যাম্পলিং হলো যখন আমরা স্যাম্পেলটা নির্বাচন করব, কোন প্রক্রিয়ার দ্বারা? স্যাম্পেলিং এর দ্বারা। যে পদ্ধতিতে আমরা যদি দেখি, ধরে নাও আমি 50 জন স্টুডেন্ট রয়েছে, সেখান থেকে আমি তাদের মেন্টাল হেলথ কেমন সেটা জানার জন্য আমি 5 জনকে বেছে নেব, এবং 5 জনকে বেছে নেব, সেই 5 জনের উপরে আমি পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে বাকি সমগ্র স্টুডেন্ট সম্পর্কে একটা ধারণা আমি দেব। তাহলে এই যে 5 জন বেছে নেব, সেই 5 জন কারা হবে?
মানে তোমাদের মধ্যে 50 জন আছে, 5 জনকে বেছে নেবো, সেটা কারা হবে? তোমাদের 5 জন যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। যদি পপুলেশনের প্রত্যেকটা উপাদান আমার স্যাম্পলিং এর উপাদান হওয়ার সম্ভাবনা থাকে, তাকে বলবো আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং। না বোঝা গেল না? তাহলে আমি কি বললাম, যখন একটা পপুলেশনে যত উপাদান রয়েছে প্রত্যেকটা উপাদান যদি আমার স্যাম্পল হওয়ার সুযোগ পায়, সেটাই হবে আমার প্রবাবিলিটি স্যাম্পলিং। না, আর নন প্রবাবিলিটি যেটা, সেটা হচ্ছে ঠিক তার অপোজিট। যতগুলো পপুলেশনের যতগুলো এলিমেন্টস রয়েছে, প্রত্যেকটা এলিমেন্টস যদি আমার স্যাম্পলিং এর অংশ না হয়, সেটা হবে আমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আবার বলো, প্রবাবিলিটি সবাইকে ইনক্লুড করা হচ্ছে, আর প্রবাবিলিটিতে সবার উঠে আসার চান্স রয়েছে। মানে আমি বলছি, দেখো পপুলেশনের মধ্যে যতটা এলিমেন্টস রয়েছে, প্রত্যেকটা এলিমেন্টস যদি আমার স্যাম্পলিং এর উপযোগী হতে পাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে যে কেউ হতে পারে। আমি যখন এক্সাম্পল মানে নেক্সট যখন ভাগগুলো বলবো, তাহলে বুঝতে পারবে বিষয়টা। মানে প্রত্যেকটা উপাদান কি হবে স্যাম্পলিং হওয়ার যোগ্য, সেটা হবে আমার প্রবাবিলিটি স্যাম্পলিং। আর যখন দেখা যাবে যে প্রত্যেকটা উপাদান স্যাম্পলিং হওয়ার যোগ্য না, তখন সেটা হবে আমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এবার তোমরা দেখো, আমি একটা ভাগগুলো আলোচনা করি, তাহলে বুঝতে পারবে। দেখো, প্রথম যেটা রয়েছে প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভাগ, সেটা হচ্ছে আমাদের সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। বাংলাটা খুব খটোমটো নাম, তোমরা ইংলিশ নামটাই করো। বাংলায় বলা হয় সরল দৈব নমুনায়ন। এইটাকে তোমাদের না করে তোমরা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিংটা কি? ধরে নাও, আমি ধরে নিলাম 50 জন স্টুডেন্ট রয়েছে কোন একটা ক্লাসে, ঠিক আছে? আমি অতজন বলবো না, আমি ধরো 20 জন স্টুডেন্ট রয়েছে। 20 জন স্টুডেন্টের মধ্যে আমি কি করলাম, যে 20 জনের মধ্যে আমি 3 জনকে বেছে নেব না, 3 জনকে আমি স্যাম্পল হিসেবে নেব। তা 20 জনের মধ্যে কোন 3 জনকে নেব? আমি কি করলাম, তোমাদের 20 জনকে প্রত্যেকে একটা চিরকুট দিলাম, 1 2 3 4 5 6 করে 20 জনকে 20টা দিলাম। আমি একই রকম ভাবে 20টা চিরকুট আমার কাছেও নিলাম। সেখান থেকে আমি লটারির মাধ্যমে আমি একটা তুললাম, দেখলাম যে আমার 5 নম্বরটা উঠে এসছে। তোমাদের মধ্যে 5 নম্বর কারো না কারো কাছে আছে, তাহলে ওই 5 নম্বরটা হলো আমার স্যাম্পল। তারপর আমি আর একটা তুললাম চিরকুট, সেখান থেকে দেখলাম আমি 12 নম্বর উঠেছে। তাহলে 12 নম্বর যার কাছে আছে তারটা বেছে নিয়ে নিলাম, সে আমার স্যাম্পল। আবার আমি একটা তুললাম চিরকুট, সেখান থেকে আবার একটা ধরো 10 নম্বরটা উঠেছে, তার 10 নম্বরটা আমার স্যাম্পল। তাহলে এক্ষেত্রে কিন্তু 20 জনের প্রত্যেকেই কিন্তু সম্ভাবনা ছিল, কিন্তু আমরা কি করলাম, লটারির মাধ্যমে বেছে নিলাম। বেছে নিয়ে এক্ষেত্রে কিন্তু আমি কোনো পার্সিয়ালিটি করিনি, কিন্তু করেছি কি, আমি কিন্তু লটারি করেছি, যেটা উঠেছে আমি তাকে বেছে নিয়েছি, স্বেচ্ছাচারিতা ছিল না। বুঝে গেল? তাহলে এই যে স্যাম্পলিংটা করলাম আমরা, এইটাকে বলবো আমরা সিম্পলি র্যান্ডম স্যাম্পলিং। ক্লিয়ার? এই স্যাম্পলিংটা হতে গেলে একটা জিনিস খুব মানে অবশ্যই তোমরা মনে রাখবে, এটা কিন্তু হোমোজেনিয়াস হতে হবে। হোমোজেনিয়াস যদি না হয়, তাহলে কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিং কিন্তু হবে না। কেমন বলছি আমি তোমাদের, হোমোজেনিয়াস বিষয়টা পরের এক্সাম্পল দেব, তখন আরো আমি ডিটেলসে বলছি আমি। দ্বিতীয়ত, এই স্যাম্পলিংটা করতে গেলে ডেটাটা আমার খুব স্মল ডেটা হতে হবে। ধরে নাও 5000 বা 5 লাখ স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে থেকে আমি যদি লটারির মাধ্যমে বাঁচতে যাই, সেটা কিন্তু অতটা কিন্তু তোমার কি বলবো, অতটা কিন্তু ঠিকঠাক হবে না, অ্যাকুরেসিটা কিন্তু অত ভালো আসবে না। ডেটা যদি ছোট হয়,
তবেই কিন্তু এই র্যান্ডম স্যাম্পলিংটা কিন্তু ভালো হবে। বিষয়টা কি বুঝতে পেরেছো? বুঝতে পারলে না? যখন ডেটাটা ছোট কোনো ডেটার উপরে আমরা কাজ করব তখন কিন্তু এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা বেশি কার্যকরী। বড় ডেটা হলে কিন্তু লটারির মাধ্যমে কিন্তু কার্যকরী ভালো আসবে না। ধরো 20 জন ডেটার উপরে আমি 3 জন বেছে নিচ্ছি, লটারি করলাম, এই ডেটাটা যদি আমার 5 লাখ 10 লাখ হয়, সেখান থেকে 3 জনকে আমি বাঁচবো, তাহলে বিষয়টা কিন্তু এত বড় পার্সপেক্টিভে আমি 3 জনকে নিচ্ছি লটারির মাধ্যমে, তাহলে কিন্তু অ্যাকুরেসিটা কিন্তু অত ভালো পাবো না আমি, বৈচিত্র্যটা বেশি হয়ে যাবে, অনেক বেশি হয়ে যাবে। তাই জন্য কি করবো, যত ছোট ডেটা হবে তত কিন্তু সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা তত ভালো হবে। বোঝা গেল বিষয়টা? টোটাল আমাদের নেওয়ার মধ্যে অনুপাতটা কম হবে। মানে এই যে তোমার দেখো, এই যে এর যে প্রবাবিলিটি, দেখো সাপোজ আমি বলে দিই, ধরে নাও সাপোজ ধরো 20 জন আমার স্টুডেন্ট, আমি নেব কজনকে? 2 জনকে নেব আমি। কি হলো? ধরো 2 জনকে নেব আমি, তাহলে এর যে প্রবাবিলিটি কত হবে বলো? 2/20 1:10। আর যদি আমার 500 জনের মধ্যে 2 জন নিই আমি, তাহলে প্রবাবিলিটি কত হবে? 2/5। তাহলে কত? তাহলে দেখো, তাহলে আমার এখানে কিন্তু দেখো 20 জনের মধ্যে 2 জন নিচ্ছি, তার প্রবাবিলিটি অনেক কাছাকাছি, অনেক ভালো প্রবাবিলিটি। আর এর প্রবাবিলিটি দেখো অনেক হয়ে গেল। তাহলে কোনটা বেশি পারফেক্ট হবে? তাহলে যত ছোট ডেটা হবে তত প্রবাবিলিটিটা ভালো হবে, পারফেক্ট হবে। ওই জন্য সবসময় সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে কিন্তু কি হয় না, অ্যাকুরেসিটা তত বেশি ভালো হবে। ঠিক আছে, বুঝে গিয়েছে কি এটা? স্যাম্পলের সংখ্যা যদি এক্ষেত্রে বাড়ানো হতো, স্যাম্পলের সংখ্যাটা টোটালটা যেমন বাড়ছে, স্যাম্পলটা একটু বাড়িয়ে দিলাম 3 এর জায়গায়। না, স্যাম্পল মানে তো ছোট্ট একটা অংশ নেব তুলে, এখানে তো বড় বাড়াতে পারি না। পপুলেশন হয়ে যাবে, পপুলেশন, তাহলে পপুলেশন মতো হয়ে যাচ্ছে বিষয়। স্যাম্পল মানে তো ছোট্ট একটা অংশ নেব আমি। তারপরে দেখো এটা এক্সাম্পলটা, আচ্ছা দেখো এই এক্সাম্পলটা দেওয়া রয়েছে। দেখো একটি ক্লাসের 100 জন শিক্ষার্থীর মধ্যে 20 জনকে লটারির মাধ্যমে বেছে নিচ্ছি, তাই এটা হচ্ছে আমার একটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ঠিক আছে, আর একটা এই র্যান্ডম স্যাম্পল একটা ভাগ, যেটা কিন্তু তোমাদের এখানে পিপিটিতে নেই, আমি একটু জাস্ট এমনি বলছি আমি, যেটা হচ্ছে তোমার এটাকে অনুপাত হিসাবে বলা যাবে না, প্রায় এটা যেমন 100 থেকে 20 জন মানে 5, এটা আছে এখন 100 1 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখানো যাবে, অবশ্যই অবশ্যই। এরকম টাইপের কিছু একদম ডাবল স্যাম্পলিং, এটা একটা ভাগ। হ্যাঁ, এটা পিপিটিতে নেই। না না, অ্যাকচুয়ালি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ভাগ না, কিন্তু এটা আলাদা একটা স্যাম্পলিং, এটা কিন্তু পিপিটিতে নেই বলে আমি আলাদা করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ডাবল স্যাম্পলিং বলা হয়। এই স্যাম্পলিংকে আবার আমরা কি বলতে পারি? ডাবল র্যান্ডম স্যাম্পলিং বলতে পারি। ডাবল র্যান্ডম স্যাম্পলিংটা কি? ধরে নাও আমাদের 100 জন স্টুডেন্ট রয়েছে, 100 জন স্টুডেন্ট রয়েছে আমার, টোটাল এটা পপুলেশন, তাই এটাকে আমরা কি বলবো? পপুলেশন বলছি আমরা। এই 100 জন স্টুডেন্টের মধ্যে আমি স্যাম্পল হিসেবে প্রথমে আমি কি করলাম? 20 জনকে বেছে নিলাম, তাই এটা হচ্ছে আমার একটা স্যাম্পল। তাই এটাকে আমি কি বলতে পারি? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এইবার এই 20 জন থেকে আবার আমরা 4 জনকে বাছবো, সেখান থেকে আবার আমরা 4 জন বেছে নিলাম। 4 জন কেন? 5 জন তো বাঁচতে পারো, ঠিক আছে। প্রথমে একটা স্যাম্পলিং করলাম, র্যান্ডমলি করে নিলাম, সেখান থেকে আবার আমরা একটা ছোট্ট স্যাম্পলিং বের করলাম। ধরে নাও তোমরা যখন স্কুলে দেখবে যখন অ্যানুয়াল স্পোর্টস হয়, প্রচুর স্টুডেন্ট হয়ে যায়, একটা হিট করে নিই আমরা, ধরো 100 জন নাম দিয়েছে, আমরা সেখান থেকে হিট করে আমরা 20 জনকে বেছে নিলাম,
তারপর ওই 20 জন থেকে আবার আমরা ফাইনাল করলাম, 3 জনকে বেছে নিলাম। ফর ইন্টারভিউ এর মতো। হ্যাঁ, তা সেইটাকে বলবো আমরা ডাবল স্যাম্পলিং, বা এটাকে বলা হয় ডাবল র্যান্ডম স্যাম্পলিং। ব্যাপারটা কি বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমাদের এতক্ষণে আমি যেটুকু বললাম, পপুলেশন জিনিসটা কি, স্যাম্পেল জিনিসটা কি, স্যাম্পেলিং জিনিসটা কি, আর স্যাম্পেলিং এর জাস্ট দুখানা ভাগ আমি বললাম। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, তাই তো? আচ্ছা, এবার দেখো তাহলে 3 নম্বর হবে, যেহেতু আমি এটা 2 নম্বরটা ডাবল স্যাম্পলিং বলেছিলাম। এবার আসছি আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক কথাটার মধ্যে একটা সিস্টেম ব্যাপারটা রয়েছে না, মানে ঠিক সিস্টেমলি চলবে, পদ্ধতি র্যান্ডমলি হবে না, যা খুশি তাই। মানে সিস্টেমে চলবে একটা, এটা বোঝাচ্ছে। কেমন সিস্টেমে চলবে? ধরে নাও আমাদের একটা ক্লাসে 20 জন মতো স্টুডেন্ট রয়েছে, আমি সেটা লিখছি, ধরো 1 2 আমি এত লিখছি না, আর ছোট করে দিলাম আমি, ধরো 10 জন আমার স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? এইবার 10 জন স্টুডেন্টের মধ্যে এটা রয়েছে। এবার আমি 10 জন স্টুডেন্টকে আমি প্রত্যেককে একটা করে চিরকুট দিয়ে দিলাম। প্রত্যেক, কারো 1 পড়তে পারে, কারো 2 পড়তে পারে, কারো 3 পড়তে পারে, এটা কিন্তু আমি জানি না কার কোনটা পড়বে, ঠিক আছে? এইবার আমি ঠিক করে নিলাম যে nth এলিমেন্ট, nth এলিমেন্ট মানে কি, আমি ঠিক করলাম 2 নম্বর, ধরে নাও 2 নম্বর অন্তর অন্তর আমি আমার স্যাম্পলিংটাকে করব, ক্যান্ডিডেটকে আমি নেব, আমি ঠিক করে নিলাম। কিন্তু আমি এখানে কে 2 কে 4 সেটা কিন্তু আমি জানি না, এরা প্রত্যেকে কিন্তু আসতে পারে আমার স্যাম্পলের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে যে এইটাকে আমি যখন লটারির মাধ্যমে প্রত্যেকে দিয়ে দিলাম, কারোর 1 নম্বর পড়েছে, কারোর 2 নম্বর পড়েছে, কারোর 3 4 5 নম্বর পড়েছে, আমি জানি না। কিন্তু এইবার আমি ঠিক করেছি যে 2 নম্বর অন্তর অন্তর আমি কি করব, আমি স্যাম্পল হিসেবে বেছে নেব। তাহলে যা 2 নম্বর পড়বে তাকে আমি স্যাম্পলিং হিসেবে নেব, যা 4 নম্বর পড়বে তাকে আমি নেব, যে 6 পড়বে তাকে নেব, যে 8 পড়বে তাকে নেব, যে তাকে 10 পড়বে তাকে নেব। একটা সিস্টেমে এলো না বিষয়টা? এখানে কিন্তু দেখো প্রত্যেকেরই কিন্তু প্রবাবিলিটি ছিল স্যাম্পল হওয়ার, কিন্তু এই সিস্টেমে দেখা যাচ্ছে যে আমি 10 জনের মধ্যে 5 জনকে বেছেছি। এই সিস্টেমে যখন যাচ্ছে তখন সেটাকে বলবো আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং। একটা প্রশ্ন কিন্তু তোমাদের প্রায় সময় আসে, nth এলিমেন্ট অ্যাজ এ স্যাম্পল, কোন স্যাম্পলিং এর অংশ? এটা একদম পরিষ্কারভাবে তুলে দেয় কোশ্চেনটা। তাহলে সিস্টেমেটিক একদম nth এলিমেন্ট মানে আমার অততম অংশটা আমার স্যাম্পলের অংশ হবে, সেটা কোন স্যাম্পলিং হচ্ছে? তাহলে সিস্টেমেটিক স্যাম্পলিং এর মধ্যে পড়ছে। বিষয়টা কি বোঝা গেল? মানে ভেবে নেওয়া হয়, মানে এই যে আপনি বললেন যে আমি 2 নম্বর মানে 2 গুণ করে করে, এটা কি আগে না, আগে থেকে তুমি চিন্তা কর, তুমি 3 করতে পারো, কিন্তু আমি তো এইটা তো আমি না, দেখো এই জিনিসটা তো আমি জানি না কার 3 পড়বে, কার 6 পড়বে, কার 9 পড়বে, আমি তো জানি না। এখানে কিন্তু আমি পার্সিয়ালিটি করছি না, কিন্তু আমি এইটা তোমাদের লটের মাধ্যমে সব নিয়ে নিয়েছে, তারপরে আমি ঠিক করলাম যে আমি 3 নম্বর অন্তর অন্তর আমি স্যাম্পলিং কে করব। আমি না যদি ডিরেক্ট বলে দিই যে 4 নম্বর কে নেব 5 নম্বর, সেটা কি? না, তাহলে সিস্টেম হলো না, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। ধরো 100 জন স্টুডেন্ট রয়েছে, 3 5 এই হ্যাঁ, ধরো 100 স্টুডেন্ট, আমি ধরলাম যে 3 13 23 33 43 10 জন পর এই সিস্টেমে যাবো, আমি সিস্টেমে যাবো। হয়তো বললাম আমি যে 20 নম্বর ইন্টারভ্যালে যাবো, 20টা 3 23 43 এই যাবো আমি, সেটা একটা সিস্টেমেটিক হতে পারে। মানে যে ইন্টারভেলটা ধরবো সেটা হলো সেটাই আমি একটা, অবশ্যই তবে সিস্টেমেটিক হবে। তাহলে এখানে বলছে এই পদ্ধতিতে পপুলেশনের উপাদানগুলিকে একটি নির্দিষ্ট ক্রমে সাজিয়ে একটা নির্দিষ্ট ব্যবধান বজায় রেখে, নির্দিষ্ট ব্যবধানটা থাকবে কিন্তু বজায় রেখে নমুনা নির্বাচন করা হয়।
ধরো 500 জনের তালিকা থেকে প্রতি 10ম ব্যক্তিকে বেছে নেওয়া হচ্ছে। যেমন দেখো প্রথম হলে তো 11তম হবে, তারপর 21তম, 31তম, 41তম। এটা হচ্ছে আমাদের একটা সিস্টেমেটিক স্যাম্পলিং। ঠিক আছে, এইখান থেকে প্রশ্ন কিন্তু মাস্ট আসে। এই বললাম যে nth এলিমেন্টস কোন স্যাম্পেলের। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আচ্ছা এবার হচ্ছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তাহলে এটা হচ্ছে আমাদের সি, মানে 3 নম্বর, কিন্তু অ্যাকচুয়ালি 4 নম্বর, তাই তো? এটা কোন প্রবাবিলিটি স্যাম্পেলের 4 নম্বর ভাগ। এটা কি বলছি আমরা? স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড কথার দেখো স্ট্র্যাটা থেকে এসেছে, স্তর। এতক্ষণ আমরা প্রথমে বলছিলাম র্যান্ডম স্যাম্পলিং, ডাবল র্যান্ডম স্যাম্পলিং, তারপরে এলাম কি আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং। এই 3টে স্যাম্পলিং এর ক্ষেত্রে ডেটা কিন্তু হোমোজেনিয়াস হতে হতো। হোমোজেনিয়াস না হলে কিন্তু ডেটা হবে না। এই প্রথম আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে হেটেরোজেনিয়াস হতে হবে ডেটা। এবার একটা উদাহরণ দিই, ব্যাপারটা তোমরা হোমোজেনিয়াস কোনটাকে বলছিলে, হেটেরোজেনিয়াস কেন বললাম আমি। ধরে নাও আমরা ক্লাস 9-এর কোনো একটা ক্লাসের যে স্টুডেন্ট রয়েছে আমাদের স্কুলে, বর্তমানে আমরা যে স্কুলে আছি ধরো, সেই স্কুলে ক্লাস 9-এর স্টুডেন্টদের মেন্টাল হেলথ ক্লাস 8 থেকে ক্লাস 9-এ যারা উঠলো তাদের মেন্টাল হেলথটা কতটা ডেভেলপড হয়েছে, এটা আমরা জানতে চাই। তাহলে আমাদের তাহলে কি জানতে চাইছি? আমরা জানতে চাইছি যে ক্লাস 8 থেকে যারা ক্লাস 9-এ উঠলো, সেই ক্লাস 9-এতে তাদের মেন্টাল হেলথটা কতটা ডিফারেন্স হয়েছে, মানে কতটা ডেভেলপড হয়েছে। তাহলে এই যে আমরা করছি র্যান্ডমলি করছিলাম, তাহলে এটা কিন্তু আমাদের হোমোজেনিয়াস বলছি আমরা, আমাদের স্কুলের স্টুডেন্ট এখানে। এবার ধরো আমি দেখাচ্ছি যে 9-এতে অন্য স্কুল থেকে আরো 5 জন স্টুডেন্ট এসছে যারা আমাদের স্কুলে পড়তো না। তাহলে এখানে হোমোজেনিয়াস থাকলো না, হেটেরোজেনিয়াস হয়ে গেল। তাহলে এদের ক্ষেত্রে কি আমরা ডেভেলপটা বুঝতে পারবো? কারণ এইটে তাদের কতটা ডেভেলপমেন্ট হয়েছিল আমরা তো জানি না, তারা তো সবে 9-এ ভর্তি হয়েছে। এক্ষেত্রে কি আমরা র্যান্ডম স্যাম্পলিং করতে পারবো? করতে পারবো না, কারণ তারা মিক্সড হয়ে গেছে। তাদেরকে কিন্তু আমি স্যাম্পেলের মধ্যে আনতে পারবো না, কারণ তাদের কতটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের পক্ষে বোঝার কোনো ক্ষমতা নেই। এই যে বিষয়টা বললাম, এইটাকে বলছি আমি হোমোজেনিয়াস আর হেটারোজেনিয়াস। হোমোজেনিয়াসের ক্ষেত্রে কি একটা সামঞ্জস্য থাকবে, সমজাতীয় হতে হবে। সেক্ষেত্রে আমরা কি বলছিলাম? সেক্ষেত্রে আমরা বলছিলাম সিম্পলি র্যান্ডম স্যাম্পলিং, ডাবল র্যান্ডম স্যাম্পলিং বা সিস্টেমেটিক স্যাম্পলিং এর ক্ষেত্রে অবশ্যই হোমোজেনিয়াস ডেটা হতে হবে। কিন্তু স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে হোমোজেনিয়াস না হয়ে হেটারোজেনিয়াস পপুলেশনের উপরে আমরা স্যাম্পলিংটা করতে পারবো। কেমন? প্রথমে বলি, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং মানে হচ্ছে যখন কোনো একটা পপুলেশনের পার্টকে আমরা কতগুলো স্ট্যাটাতে ভাগ করব। স্ট্যাটা মানে স্তর। কেমন ভাবে ভাগ করবো? দেখো, ধরে নাও এখানে দেখো আমাদের কোনো একটা স্কুলে ধরে নাও 1000 জন মতো স্টুডেন্ট রয়েছে, 1000 স্টুডেন্ট রয়েছে। তাহলে 1000 স্টুডেন্ট রয়েছে। এই 1000 স্টুডেন্টের মধ্যে আমরা 600 জন ধরে নাও আমাদের বয়েজ, ঠিক আছে, আর 400 জন হচ্ছে আমার গার্লস। তাহলে এটা তো নিশ্চয়ই হোমোজেনিয়াস, দুটো স্ট্যাটা হয়ে গেল, তাহলে দুটো ভাগ হয়ে গেল। 1000 জনের মধ্যে 600 জন হচ্ছে আমার বয়েজ আর 400 জন হচ্ছে আমার গার্লস। এবার এখান থেকে আমি কি করব? 100 জনকে আমি চুজ করব স্যাম্পল হিসেবে। এক্ষেত্রে আমরা কি করব? তাহলে এই 100 জনকে যদি বেছে নিতে যাই, তাহলে আমি যদি পার্সেন্টেজ করি, 1000 জনের মধ্যে 100 জনকে বেছে নিচ্ছি, তাহলে কত পার্সেন্ট বেছে নিয়েছি? 10% বেছে নিয়েছি।
এক্ষেত্রে কি করছি, তাহলে 600 জনের মধ্যে আমি কতজনকে বাঁচবো, 60 জনকে বাঁচবো, আর 400 জনের মধ্যে কতজনকে বাঁচবো, 40 জনকে বাঁচবো। ব্যাপারটা ক্লিয়ার হলো? তাহলে এইভাবে যখন কতগুলো স্ট্যাটাতে ভাগ হয়ে গেল, তারপরে কিন্তু র্যান্ডমলি আমি 600 জনের মধ্যে 60 জনকে বেছে নেব র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে, আর 400 জনের মধ্যে আমি 40 জনকে র্যান্ডম স্যাম্পলের মাধ্যমে বেছে নেব। অথচ দেখো রেশিওটা দেখো আমার একই থাকে, রেশিওটা প্রপোর্শনটা কিন্তু মেনটেন করা হলো। এইভাবে যখন কোন একটা পপুলেশনকে আমরা কতগুলো স্ট্যাটা অনুযায়ী ভাগ করব, করার পরে সেখান থেকে আনুপাতিক হারে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আমরা বেছে নেব, তখন সেটাকে বলবো আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর ক্ষেত্রে হেটারোজেনিয়াস হবে ডেটা, আর কি হবে প্রপোর্শনালি, কিন্তু প্রপোর্শনটা কিন্তু ঠিকঠাক মেনটেন করবো আমরা, প্রপোর্শন মেনটেনটা মাস্ট। এখানে যদি আমার 700 হতো আমি 70 জনকে নিতাম, অর্থাৎ বয়েজ এবং গার্লসের মধ্যে যে প্রপোর্শনটা মেনটেন করা হচ্ছে সেই প্রপোর্শনটা কিন্তু আমার ঠিকঠাক রাখতে হবে। সে 10% হতে 20% হতে পারে, কিন্তু সেইখানে কিন্তু বয়েজ গার্লে কিন্তু প্রপোর্শনটা কিন্তু একেবারে ঠিকঠাক থাকবে, তবেই সেটা হবে আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এখানে দেখো একটা উদাহরণ দিয়েছে, দেখো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দেখো ছেলে মেয়ে দুটো স্ট্যাটা ভাগ, বা ধরো কোন সেকশনে আছে সেটা দেখো, হতে পারে সায়েন্স বিভাগ, হতে পারে তোমার কি আর্টস, হতে পারে সেটা কমার্স। 3টে স্ট্যাটাতে ভাগ করেছে, ভাগ করার পর সেই স্ট্যাটা থেকে আমরা কি করে আনুপাতিক হারে নমুনাকে নির্বাচন করছি। অবশ্যই আনুপাতিক হারে রেশিওটাকে মাস্ট মেনটেন করতেই হবে। এইভাবে প্রশ্নটাও আসে যে রেশিও মেনটেন করা হয় প্রপোর্শনালি, সেটা কোন স্যাম্পলিং এ, অবশ্যই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ। এর সাথে আরেকটা স্যাম্পলিং আসবে, সেটা আমি মেন পার্থক্য কি সেটা পরে আমি আসছি আমি। তাহলে এটা নিয়ে সমস্যা নেই তো? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে দেখো ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ স্যাম্পলিং বলা হয়। গুচ্ছ স্যাম্পলিংটা কি, ধরো কোনো একটা আমার একটা পপুলেশনের যে বড় ক্ষেত্র রয়েছে, সেই পপুলেশনের বড় ক্ষেত্র থেকে একটা গুচ্ছাকারে কোনো একটা বিষয়কে তুলে নিয়ে আসবো। গুচ্ছাকারে কেমন ভাবে গুচ্ছাকারে তুলে আনবো, ধরে নাও এইটা হচ্ছে আমাদের ধরো কলকাতাকে আমি 4টে ভাগে ভাগ করলাম। একটাকে আমি ধরলাম ওয়েস্ট, একটাকে ধরলাম ইস্ট, জাস্ট আমি করছি, এটা নর্থ, এটা ধরো সাউথ, 4টে ভাগ করলাম। এই টোটাল কলকাতাটা হচ্ছে আমার মেন পপুলেশন। অতগুলো পপুলেশন থেকে আমি অতটা সার্ভে করতে পারবো না, গবেষণা করতে পারবো না, তখন আমি কি কোনো গুচ্ছাকারে সাউথটাকে আমি তুলে নিলাম। সাউথটা কিভাবে তুলবো আমি, অবশ্যই র্যান্ডম ভাবে, লটারির মাধ্যমে। আমি কিন্তু নিজে থেকে বাঁচবো না, আমি লটারি করলাম, 4টের মধ্যে সাউথটা পেলাম, আমি সাউথটাকে বেছে নিলাম। বুঝে গেল? এইবার এই সাউথটার মধ্যে এখানে আমি কি করলাম, ছোট হয়ে গেল, এর উপরে আমি গবেষণা করলাম, তাহলে আমার ডেটাটা ছোট হয়ে গেল। এইভাবে যখন কোনো একটা বড় পপুলেশন থেকে একটা গুচ্ছাকারে কোনো একটা বিষয়কে তুলে নিয়ে আসবো, নিয়ে তার উপরে আমি স্যাম্পলিং করব, তখন সেটা হবে আমার ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংকে আর একটা নাম রয়েছে এরিয়া স্যাম্পলিং বলা হয়। এক্ষেত্রে বলো এটা কি হবে, এক্ষেত্রে হেটারোজেনিয়াস তো হবেই, কারণ আমি একটা গুচ্ছাকারে তুলে নিয়েছি, সেখানকার সবাইকে আমি স্যাম্পলিং হিসেবে আনছি আমি। ঠিক আছে, এবার উদাহরণটা দেখো, ধরো একটা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলির উপর গবেষণা করার জন্য প্রথমে কয়েকটা রাজ্যকে গুচ্ছ হিসেবে নির্বাচন করলাম, এবার কি করলাম ওই রাজ্যগুলোর মধ্যে থেকে কয়েকটা জেলাকে গুচ্ছ হিসেবে নির্বাচন করলাম, সবশেষে ওই জেলাগুলোর মধ্যে থেকে কয়েকটা বিদ্যালয়কে গুচ্ছ হিসেবে, মানে একটা গুচ্ছাকারে নিচ্ছি আমি, সেই জন্যকে বলবো আমরা একে ক্লাস্টার স্যাম্পলিং বা গুচ্ছাকার স্যাম্পলিং। সাধারণত কোনো একটা এরিয়ার উপরে এই স্যাম্পলিংটা করা হয় বলে এটাকে বলবো আমরা এরিয়া স্যাম্পলিং। ঠিক আছে, স্যাম্পলিংটা
মানে তখন তো আমরা সেই বড় পপুলেশন থেকে একটা ছোট অংশ নিয়ে স্যাম্পলিং, হ্যাঁ একটা এই ক্ষেত্রেও তো সেটাই। হ্যাঁ এক্ষেত্রে একটা দেখো এই টোটালটা ভাগ করেছি, এই যে ভাগটা করলাম আমি, ধরো সাপোজ ধরো একটা কি বলি একটা রাজ্য, সব রাজ্যগুলোকে কি করলাম আমি, তো 28টা রাজ্য রয়েছে ধরো, 28টা রাজ্যের মধ্যে আমি গুচ্ছাকারে একটা রাজ্যকে তুলে নিলাম, এবং সেই একটা রাজ্যকে তুলে নিচ্ছি আমি, সেটা কিন্তু আমার অবশ্যই র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে। ধরো সেই রাজ্যটা আমার সাপোজ ধরে নাও গুজরাট এলো, তাহলে গুজরাটের উপরে এবার আমি সেটাকে আমি ছোট ছোট ভাগ করে আমি স্যাম্পলিং করছি, সেটা হবে আমার কিন্তু ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার সবসময় কি এরিয়ার উপর বেস করে নর্মালি হয়, ওই জন্য কি এরিয়া স্যাম্পলিং বলা হয়। অধিক স্যাম্পল নেওয়া হচ্ছে, একের অধিক না, গুচ্ছাকার টোটাল টোটাল বিষয়টাকে তুলে নেওয়া হচ্ছে। অবশ্যই র্যান্ডম স্যাম্পলিং, র্যান্ডমলি তুলে নিচ্ছি, তো আমি তো নিজে থেকে তুলতে পারি না। হ্যাঁ হতে পারে। এবার দেখো মাল্টি স্টেজ, মাল্টি স্টেজ মানে কি অনেকগুলো স্টেজ থাকবে, সেটা কেমন ভাবে দেখো, মাল্টি স্টেজ স্যাম্পলিংটা অনেকটা ক্লাস্টার স্যাম্পলিং এর মতো। কেমন, ধরো আমি ধরলাম একটু আগে তোমাদের যে উদাহরণটা দিচ্ছিলাম আমি, তাহলে বুঝতে পারবে। দেখো ধরে নাও আমি কলকাতাকে 4টে ভাগে ভাগ করলাম এইভাবে, তাই তো 4টে ভাগে ভাগ করেছি, একটাকে বলছি আমি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এখান থেকে আমি ওয়েস্টটাকে নিয়ে নিলাম, ওয়েস্টটা আমার কি স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং হলো, ক্লাস্টার স্যাম্পলিং হলো। এইবার এই ক্লাস্টার স্যাম্পলিংটাকে আবার কতগুলো স্ট্যাটাতে ভাগ করব, স্তরে ভাগ করব, ক্যাটাগরিতে ভাগ করব। এটাকে ধরো সাপোজ ধরো কলকাতায় প্রচুর পরিমাণে ম্যালেরিয়ার উপদ্রব হয়েছে কলকাতা শহরে, টোটাল কলকাতা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমার স্যাম্পলিং করা সম্ভব না। আমি কলকাতাকে 4টে ক্যাটাগরিতে ভাগ করলাম, জোন করলাম, ওয়েস্ট জোনটাকে তুলে নিলাম, তাহলে এটা আমার ক্লাস্টার স্যাম্পলিং হলো। এবার ওয়েস্ট জোনটা আমার অনেক বড় হয়ে গিয়েছে, আমার এখানেও আমার করা সম্ভব না, তখন আমি কি করব, এবার আমি ঠিক করলাম যে ওয়েস্ট জোনের মধ্যে যাদের ইনকাম মান্থলি 1 লাখ টাকার উপর, সেটা একটা আমি করব। যাদের ইনকাম 50,000 থেকে 1 লাখের মধ্যে মান্থলি ইনকাম, আবার একটা করলাম যাদের ইনকাম 50,000-এর কম, আমি 3টে ভাগ করলাম। এইবার যাদের ইনকাম 1 লাখের উপরে মানে অ্যাবভ 1 লাখ, সেই ফ্যামিলিগুলো থেকে আমি কয়েকটাকে বেছে নেব। 50,000 থেকে 1 লাখের মধ্যে যাদের ইনকাম, সেখান থেকে আমি কিছুকে বেছে নেব র্যান্ডমলি, ঠিক আছে। আবার 50,000-এর কম যাদের ইনকাম, সেখান থেকে কিছু বেছে নেব। তাহলে এইবার বেছে নেওয়ার পর আমার ক্ষেত্রটা ছোট হয়ে গেল। তারপর আমি স্যাম্পলিং করে এই যে ম্যালেরিয়া কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, তার কি প্রভাব পড়ছে, সেটা সম্পর্কে আমি একটা ধারণা দিতে পারলাম। না বোঝা গেল না বিষয়টা? তার ফলে ক্লাস্টার স্যাম্পলিং থেকে কিন্তু আমাদের মাল্টি স্টেজ স্যাম্পলিংটা চলে এলো। অর্থাৎ মাল্টি স্টেজ স্যাম্পলিং হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং করার পর সেখান থেকে আবার কতগুলো স্টেজ নিয়ে গেলাম, সেই স্টেজ থেকে আমি আবার স্যাম্পলিং এর সিম্পল র্যান্ডম আর ডবল র্যান্ডম যেরকম ছোট হচ্ছে এটা, হ্যাঁ এটা কতগুলো স্টেজ বাই স্টেপ হচ্ছে, স্টেজে হচ্ছে বলে এর নাম হচ্ছে মাল্টি স্টেজ স্যাম্পল। দেখো এই পদ্ধতিতে গুচ্ছ নবীকরণের একটি উন্নত রূপ, মানে ক্লাস্টার স্যাম্পলিং এর একটা রূপ, যেখানে একাধিক ধাপে, দেখো ধাপে ধাপে হচ্ছে, ধাপে স্যাম্পল নির্বাচন করা হয়, প্রতি ধাপে একটি বড় একক থেকে ছোট এককে নির্বাচন করা হয়। দেখো এটা বড় একক ছিল, তার থেকে এটা নিয়ে এসেছি, তার থেকে আবার ছোট ছোট একক করলাম। ধরো প্রথমে একটা দেশের কয়েকটি রাজ্য নির্বাচন করলাম, তারপর সেই রাজ্যগুলো থেকে কয়েকটা জেলা নির্বাচন করলাম, জেলাগুলো থেকে কয়েকটা গ্রাম বা শহর নির্বাচন করলাম, সবশেষে গ্রাম বা শহর থেকে একটা পরিবার নির্বাচন করলাম। এইভাবে যে ডেটাটা পেলাম সেটার ভিত্তিতে আমি রাজ্যের কন্ডিশনটা আমি বলে দিলাম। তো এইটাকে কতগুলো যেহেতু স্টেপ বাই স্টেপ হচ্ছে, তাই জন্য একে বলবো আমরা মাল্টি স্টেজ, যত খুশি করে তোমার এর উপরে, সেটাকে বলবো মাল্টি স্টেজ স্যাম্পলিং। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? তাহলে এই হচ্ছে টোটাল আমাদের প্রবাবিলিটি স্যাম্পলিং। তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং মানে কি, এখানে যে স্যাম্পলিং গুলো করলাম আমরা, দেখো প্রত্যেকটা আমার পপুলেশনের যে এলিমেন্টস গুলো রয়েছে
প্রত্যেকেই কিন্তু আমার স্যাম্পলিং এর পার্ট হতে পারতো, এমন নয় যে কেউ হবে না, প্রত্যেকেই হতে পারতো। সেটা তুমি র্যান্ডম স্যাম্পলিং এর ক্ষেত্রে বলো, স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং এর ক্ষেত্রে বলো, বা সিস্টেমেটিক স্যাম্পলিং এর ক্ষেত্রে বলো, প্রত্যেকেই কিন্তু আমার পপুলেশনের পার্ট, ওই স্যাম্পলিং এর পার্ট হতে পারতো। ওই জন্য এগুলোকে বলবো আমরা প্রবাবিলিটি স্যাম্পল। ঠিক আছে, তাই চারটে জিনিস বোঝা গেছে তো। প্রথমে বললাম আমি সিম্পল র্যান্ডম 5টা, দ্বিতীয় বললাম আমরা ডাবল র্যান্ডম স্যাম্পলিং, 3 নম্বরে বললাম আমরা সিস্টেমেটিক স্যাম্পলিং, তারপর বললাম আমরা স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং, ক্লাস্টার স্যাম্পলিং, তারপর হচ্ছে লাস্ট ওয়ান মাল্টি স্টেজ স্যাম্পলিং। তাহলে এখান থেকে যদি মেনলি প্রশ্ন কেমন আসে না, তো মেনলি প্রশ্নগুলো কিন্তু তোমার উদাহরণ দিয়ে প্রশ্নগুলো তুলে দেয়, এক্সাম্পলগুলো দিয়ে। সুতরাং এক্সাম্পল দিয়ে প্রশ্ন দেয়, এখানেও তো র্যান্ডমলি নেওয়া হবে, যে লাস্টে একদম র্যান্ডমলি নেওয়া হবে। ঠিক ঠিক আছে, এইবার আমরা আসছি তাহলে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তাহলে নন প্রবাবিলিটি স্যাম্পলিং মানে আমি তোমাদের একটু আগে বললাম, কোনো পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টস যদি আমার স্যাম্পেলের অংশ না হতেও পারে, ঠিক আছে, তবে কিন্তু সেটা হবে আমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং। দেখো সেটাই লেখা আছে, যে পদ্ধতিতে পপুলেশনের প্রত্যেকটা উপাদানের স্যাম্পেল নির্বাচিত হওয়ার সম্ভাবনা সমান নয়। আগেরটা কি ছিল? সবার সমান ছিল, ইকুয়াল চান্সেস ছিল। এখানে কিন্তু সবার ইকুয়াল চান্স নাও থাকতে পারে। এই পদ্ধতিতে কি হয়, সাধারণত কোয়ালিটেটিভ গবেষণায় ব্যবহৃত হয়, গুণগত দিকগুলোকে তুলে আনা হয় এখানে। আর যেখানে নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত বা সহজলভ্য ব্যক্তিদের উপর ফোকাস করা হয়, আমরা হাতের কাছে যাদেরকে পাবো তাদেরকে নিয়ে আমি স্যাম্পলিং করব। আর কি, এই পদ্ধতির ফলাফলের উপর ভিত্তি করে যদি আমরা ওই টোটাল পপুলেশন সম্পর্কে একটা আইডিয়া দিই, সেটা কিন্তু অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, অনেকটা কিন্তু ঠিক অতটা পারফেক্ট হবে না। এটা হচ্ছে আমার নন প্রবাবিলিটি স্যাম্পলিং। দেখো নন প্রবাবিলিটি স্যাম্পলিং আবার বেশ কয়েকটা ভাগ রয়েছে। প্রথম যেটা হচ্ছে আমার কনভেনিয়েন্স স্যাম্পলিং, যেটাকে বাংলায় বলা হয় সুবিধাজনক স্যাম্পলিং। এই পদ্ধতিতে কি করে, গবেষক বা রিসার্চার যারা হয় তারা তাদের সুবিধা বা সহজলভ্যতা অনুযায়ী স্যাম্পেল নির্বাচন করেন। যারা সহজে, দ্রুত এবং কম খরচে উপলব্ধ হয় তাদেরকেই স্যাম্পলিং হিসেবে নেওয়া হয়। কেমন, একটা উদাহরণ দিয়েছে দেখো, একটা শপিং মলের বাইরে দাঁড়িয়ে প্রথম 100 জন ক্রেতাকে মতামত সংগ্রহ করা হচ্ছে। ঠিক কেমন জিনিস হলো, তোমরা যখন ইলেকশন হয় আরে এক্সিট পোল হয়, হ্যাঁ হয়তো এক্সিট পোলে কি করা হয়, এক্সিট পোলে তোমরা দেখবে যে একটা এক্সিট পোলের উপর বেস করে দেখবে নিউজ চ্যানেলগুলো বলে যে এই দল ক্ষমতায় আসতে পারে, এই দল ক্ষমতায় আসতে পারে, প্রবাবিলিটি সম্ভাবনা, সি ভোটার যেটাকে বলে, গুড। সেক্ষেত্রে কি করা, এক্সিট পোলের ক্ষেত্রে হাতের কাছে যারা যারা যে ব্যক্তিগুলো আছে তাদের কাছে ওপিনিয়ন নেওয়া হয়, তুমি কোন দলকে সাপোর্ট করো, তার ভিত্তিতে এক্সিট পোলটা হয়। তাহলে এক্ষেত্রে কি করা হয়, দেখো যিনি রিসার্চার সে হাতের কাছে যাকে পাচ্ছে তার সুবিধা সহজলভ্যতা অনুযায়ী তার কাছাকাছি যাকে তাকে ধরে নিচ্ছে, নিয়ে তোমার মতামতটা দাও। আজকে ধরো তোমাকে আমি একটা কোনো ধরো অ্যাডভার্টাইজমেন্টের জন্য হ্যান্ডবিল ছাপিয়েছি, আমি হ্যান্ডবিল যখন সে ছাপা এ করে বিলি করে, সে কি লোক দেখে দেখে দেয় যে তোমাকে দেবো না, তোমাকে দেবো না, সে যাকে পায় তাকে দেয় তার সুবিধা মতো, তার সময় কম লাগবে, তার খাটুনি কম হবে, সহজলভ্য যায়। এই যে স্যাম্পলিং, সেটা কি হচ্ছে আমাদের কনভিনিয়েন্স স্যাম্পলিং। অর্থাৎ গবেষক বা রিসার্চার যারা হচ্ছে তারা তাদের সুবিধা মতো, তাদের সহজলভ্যতা অনুযায়ী তারা কিন্তু স্যাম্পেল নির্বাচন করবে এবং এটা অত্যন্ত দ্রুত গতিতে করতে পারবে, সহজলভ্যভাবে হবে এবং কম খরচে হবে। এটাকে বলবো আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং। রেজাল্ট অনেক সময় ভুল হতে পারে, তো ঠিক হতে পারে, এটা অবশ্যই, তো ওই জন্য তো নন প্রবাবিলিটি এখানে, তো ওই জন্য এখানে তো ভুল অসম্ভাবনা থাকবে। এই জন্য দেখো, ধরো একটা শপিং মলের বাইরে
শপিং মলটা কেমন, ভুল হয়ে গেলে যদি অন্য party- আমরা কি করছি মতামত নেব আমরা। তা শপিং মলের বাইরে দাঁড়িয়ে যদি মতামত নিতে যাই, আমরা তো নিশ্চয়ই বেছে বেছে মতামত নেবো না। আমরা কি করব, র্যান্ডমলি না, আমরা যে আসবে তাকে দেবো। আমি আমার পপুলেশনের যে পাবো, যাকে পাবো সেই আমার স্যাম্পেল। এখানে আমার কিছু দেখাশোনা কিছু নেই, ঠিক আছে। এখানে কিন্তু সবাই, তারপরে যারা আসবে তারা কিন্তু নাও স্যাম্পেলিং এ পার্ট হতে পারে। তাহলে ওই জন্য এখানে সবাই কিন্তু সমান কিন্তু সুযোগ পাচ্ছে না। ওই জন্য তো নন প্রবাবিলিটি স্যাম্পেলিং। তার মধ্যে এটা হচ্ছে কনভিনিয়েন্স স্যাম্পেলিং, মানে এটা হচ্ছে আমার সুবিধাজনক স্যাম্পেলিং। এই ক্ষেত্রে কি হয়, সবসময় যেন গবেষক তার সুবিধা মতো কিন্তু এটা করে। ক্লিয়ার বিষয়টা? এবার দেখো, এরপরে হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পেলিং এর আরো একটা ভাগ, যেটা হচ্ছে পারপোসিভ স্যাম্পেলিং বা জাজমেন্ট স্যাম্পেলিং। জাজমেন্ট স্যাম্পেলিং, যা বাংলায় বলা হয় উদ্দেশ্যমূলক নমুনায়ন। কেমন? এই পদ্ধতিতে গবেষক তার গবেষণার উদ্দেশ্য এবং নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী জেনে শুনে বা বিচার করে নমুনা নির্বাচন করছে। এখানে গবেষকের ব্যক্তিগত জ্ঞান এবং বিচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানে আমি পার্সিয়ালিটি করছি, আমি জেনে শুনে করে নেব, আমি সবাইকে নেব না, আমার যেটা মনে হবে আমি তাকে নেব। ধরে নাও আমি একটা ক্লাসে, কোনো একটা ক্লাসে স্টুডেন্টদের মেন্টাল হেলথ আমি যাচাই করব। আমি বললাম মেন্টাল হেলথ যাচাই করতে গিয়ে আমি ঠিক করব যাদের বাবা মা দুজনে চাকরি করে সেই স্টুডেন্টগুলোকে আমি তাদের বেছে নেবো। তার মানে আমি পার্সিয়ালিটি করলাম, বাকি স্টুডেন্টগুলো তো আমি নিচ্ছি না। তাহলে আমি তোমায় বললাম যে ঠিক আছে, তোমরা মধ্যে কার বাবা মা দুজন চাকরি করো তারাই এসো, তাদের আমি উপর আমি গবেষণা করব। তাহলে যে রিসার্চার বা গবেষক সে কি করছে, তার নিজের সুবিধা মতো কি করছে, একটা গুরুত্ব দিই। নিজের মতামতকে গুরুত্ব দিয়ে তার স্যাম্পেলের অংশ হিসেবে নিচ্ছে। এই স্যাম্পেলিংটাকে বলবো আমরা উদ্দেশ্যমূলক স্যাম্পেলিং বা জাজমেন্টাল স্যাম্পেলিং। না বোঝা গেল না বিষয়টা? এখানে উদাহরণটা দিয়েছি দেখো। এবার ধরো আমি ধরো নতুন একটা প্রোডাক্ট মার্কেটে আমি আনছি, ধরো বিজনেস ম্যানারটা আনছি। আমি এই প্রোডাক্টটার গুণগত মানটা কেমন কার উপর পরীক্ষা করব? যারা অলরেডি কিনেছে প্রোডাক্টটা, যে কেনেনি সে তো জানে না। তাহলে যে কিনেছে প্রোডাক্টটা, আগে ব্যবহার করেছে, তার উপরে আমি মতামত নেব। তাহলে এখানে আমার ব্যক্তিগত মতটা প্রাধান্য পেল। সেটাই বলছে দেখো, একটা নমুনা, একটা নতুন পণ্যের উপর মতামত জানার জন্য কি করছি আমরা, শুধুমাত্র সেই সব কাস্টমারকে আমরা কি করছি, নির্বাচন করছি যারা ইতিপূর্বে ওই পণ্যটা ব্যবহার করেছে। আমি সকলকে নেব না, কিন্তু আমি বেছে বেছে তাদেরকে নেব যারা অলরেডি সেই প্রোডাক্টটা ব্যবহার করেছে। এইভাবে যখন কোনো একটা রিসার্চার নিজের সুবিধা মতো কোনো পপুলেশনকে থেকে কিছু জনকে বেছে নেয় নমুনা হিসেবে, তখন সেটাকে বলবো আমরা পারপোসিভ স্যাম্পেলিং বা জাজমেন্টাল স্যাম্পেলিং। ব্যাপারটা বোঝা গেল? সমস্যা নেই তো? আচ্ছা, এবার দেখো, এবার হচ্ছে কোটা স্যাম্পেলিং। এইবার হচ্ছে তোমাদের কোটা স্যাম্পেলিং হচ্ছে তোমাদের, এর আগে আর পড়িয়েছিলাম স্ট্র্যাটিফাইড স্যাম্পেলিং, মনে আছে? স্তর ছিল, স্ট্র্যাটাতে ভাগ করেছিলাম। ঠিক কোটা স্যাম্পেলিংটা ঠিক একই ধরনের। দেখো কেমন, দেখো এই পদ্ধতিতে গবেষক স্যাম্পেলের পপুলেশনের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য, যেমন লিঙ্গ, বয়স, পেশা ইত্যাদি অনুযায়ী একটা পূর্ব নির্ধারিত কোটা বা অনুপাত নির্ধারণ করেন। তারপর প্রতিটা কোটা পূরণের জন্য সুবিধা মতো উদ্দেশ্যমূলকভাবে স্যাম্পেল সংগ্রহ করেন। ধরে নাও কোন একটা স্কুলে 1000 জন স্টুডেন্ট রয়েছে, 1000 জন। এবার এখান থেকে ধরে নাও 1000 জনের মধ্যে 800 জন বয়েজ, ঠিক আছে, আর 200 জন গার্লস, যেটা আমি তোমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পেলিং এ বুঝিয়েছিলাম, মনে আছে তো? তাই তো? এবার আমি ধরে নিয়েছি, আমি নিজের সুবিধার জন্য আমি বলে দিয়েছি যে আমি কিন্তু বয়েজ নেব আমি 80%। না দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, অসুবিধা হবে। বয়েজ নেব আমি 20%।
20% নেব। আর গার্লস নেব আমি 80%। এটা আমি পূর্ব নির্ধারিত, আমার এটা আমি ঠিক করে নিয়েছি। আমি যত বয়স থাকুক না কেন সেখান থেকে আমি 20% বয়সকে বেছে নেব, আর যত গার্লস থাকবে তার আমি 80% বেছে নেব। আমরা কতজন নেব? ধরো 100 জনকে আমি স্যাম্পল হিসেবে বাছবো, 100 জনকে স্যাম্পল হিসেবে আমরা বেছে নেব। তাই এই যে 100 জনকে আমি বেছে নেব তার মধ্যে 80% থাকবে আমার গার্লস আর 20% থাকবে আমার বয়েজ। কিন্তু বয়েজ কিন্তু অনেক বেশি, 800 জন আছে, আর গার্লস আছে মাত্র 200 জন। এক্ষেত্রে দেখো তাহলে আমার 100 জনের মধ্যে যদি আমি 20% বেছে নিই তাহলে মোট কতজনকে নেব? আমি কতজন বলো? 20 জনকে নেব, বয়েজ নেব। আর এক্ষেত্রে আমি কতজনকে নেব? 80 জনকে নেব, তাই তো নাকি? আর এইটা কিন্তু আমার পূর্ব নির্ধারিত, আমি উদ্দেশ্যমূলকভাবে নিচ্ছি আমি, ঠিক আছে? এইবার দেখো তাহলে দেখো এই 800 জনের মধ্যে 20 জন মাত্র চান্স পেয়েছে, তাহলে এর সম্ভাবনা কত? 20/800। আর এর সম্ভাবনা কত? 80/200। দুটোর মধ্যে দেখো অনেকটা ডিফারেন্স হয়ে গেল না? এটা হচ্ছে আর 1/4, 4 জনে 1 জন চান্স পাবে। আরে ঠিকই তো আছে, এটা কতজন চান্স পাবে? ওটা 40 হবে। এটা 40 হবে, ও 800, সরি, হ্যাঁ 1/40। আর এটা কি হলো তাহলে? 1/2.5, এটা হচ্ছে তো, হ্যাঁ? তাহলে প্রতি 2.5 জনের মধ্যে 1 জন চান্স পাওয়ার সম্ভাবনা, আর এটা 40 জনের মধ্যে 1 জন। এখানে প্রপোর্শনটা কি মেনটেন করা হলো? আর স্ট্র্যাটিফাইডে কি হয়েছিল? মেনটেন করেছিল প্রপোর্শনটা। কোটার মতো কিন্তু স্ট্র্যাটিফাইডও সেম, দুটো স্ট্যাটাতে ভাগ করা হয়েছিল, কিন্তু ওখানে প্রপোর্শনটাকে সঠিকভাবে মেনটেন করা হয়েছিল, অনুপাতটা। এখানে কিন্তু কোনো অনুপাত মেনটেন করা হলো না, ঠিক আছে? নিজের মতো করে উদ্দেশ্যমূলকভাবে এটাকে এ করলো। এইবার তোমাদের প্রশ্ন পরীক্ষা আছে কোটা স্যাম্পলিং আর স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং এর মধ্যে মেজর পার্থক্য কি? একটাই পার্থক্য, ওখানে প্রপোর্শনটা মেনটেন করা হয়, এখানে প্রপোর্শনটা মেনটেন করা হয় না। এই প্রশ্নটা পরীক্ষায় ম্যাক্সিমাম সময় পড়ে। কোটা স্যাম্পলিং এর সঙ্গে স্ট্র্যাটিফায়ার স্যাম্পলিং এর মধ্যে মেন ডিফারেন্সটা কি? ওখানে অনুপাতটাকে বজায় রাখা হয়, এখানে অনুপাতটাকে বজায় রাখা হয় না। তাহলে এটা হচ্ছে আমাদের কোটা স্যাম্পলিং। এবার আমাদের লাস্ট ওয়ান, স্নোবল স্যাম্পলিং। স্নোবল স্যাম্পলিংটা দেখো, এই পদ্ধতিতে প্রথমে অল্প সংখ্যক ব্যক্তিকে নমুনা হিসেবে নির্বাচন করা হয় এবং তারপর নির্বাচিত ব্যক্তিরা তাদের পরিচিত বা নেটওয়ার্কের মধ্যে থাকা অন্য যোগ্য ব্যক্তিদের নমুনায় যোগদানের জন্য সুপারিশ করেন। এটি এমন পরিস্থিতিতে উপযোগী যখন জনসংখ্যা বিরল বা পৌঁছানো কঠিন হয়। ঠিক চেন মারফত যে নেটওয়ার্কগুলো হয় না, ঠিক তেমন স্নোবলটা। আমি একদম বাস্তব উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তোমরা একদম পুরো ধরে নাও, একটা ক্লাসে দেখবে বাচ্চারা টিফিনে পালায় তো, আমরা তো বাস্তবভাবে দেখি, আমরা টিফিন হলে সব পালায় বাচ্চারা। ধরো দেখা গেল টিফিনে পালিয়েছে, হেডমাস্টার 2 জনকে ধরতে পেরেছে, 2 জনকে পরের দিন ক্লাসে ধরেছে, ধরে এবার বলছে বল আর কে কে গিয়েছে, ও পালিয়েছে দেখছেন না, ঠিক আছে? তখন তাকে অনেক কিছু মানে ভয়টা দেখানোর পরে সে বললো স্যার আমি শুধু একা যাইনি, আমার সাথে আরো 4 জন গিয়েছে। ওই 4 জনকে ধরে আনলো, একেও জিজ্ঞেস করলো তোর সাথে আর কে গেছে বল, ও বললো স্যার আমার সাথে 3 জন গেছে। তার প্রথমে স্যার কি করলো, 2 জনকে ধরেছে, কোম্পানি সিস্টেম, ঠিক আছে? এই 2 জন বললো, এখান থেকে কি পেলো, আরো 4 জনের নাম পাওয়া গেল, আরো 3 জনের নাম পাওয়া গেল, এখান থেকে আরো 2 জনের নাম পাওয়া গেল। এইগুলোকে ধরে আনার পরে
এদেরকে আবার জিজ্ঞাসা করা হলো, এরা বলছে স্যার আমার সাথে আরো দুজন গেছে। এরা, ঠিক আছে, এদেরকে আবার জানার পরে এরা বলছে আরো 3 জন করে গেছে, তার মানে কি চেন মারফত যাচ্ছে। এটা জীবনে ঠিক আছে, দেখবে যখন কোনো ওই পুলিশরা কি করে যাবে, যখন ওই কোনো ক্রিমিনালরা ধরে না, ঠিক একই ভাবে 10 দিনের জন্য ধরো একজনকে ধরলো, তো তাকে জেরা করা হলো, জেরা করে বললো আরো 3 জনকে পাওয়া যাচ্ছে, তাদের জেরা করে আবার 2 জনকে পাওয়া যাচ্ছে। ঠিক এই স্নোবল স্যাম্পলিংটা, এই জিনিসগুলো মাথায় মনে রাখবে, উদাহরণগুলো, তাহলে মনে থাকবে। ঠিক একই রকম ভাবে স্নোবল স্যাম্পলিংটা ওই রকমই জিনিস। কেমন দেখো, এখানে কি করা হয় সাধারণত, কোনো দেখো প্রথমে অল্প সংখ্যক ব্যক্তিকে নমুনা হিসেবে নির্বাচন করলো, সেই অল্প সংখ্যক নির্বাচিত ব্যক্তিরা কি করছে, তাদের থেকে তাদের পরিচিত যা রয়েছে সেখান থেকে আবার তারা নির্বাচন করলো, সেখান থেকে আবার তাদের ডেটা বের করলো। তাহলে একটা স্টেপ বাই স্টেপ একজন থেকে চেন মারফত আর একজনের ডেটা সংগ্রহ করা হচ্ছে। এইভাবে যদি কোনো স্যাম্পলিং এর মাধ্যমে ডেটা সংগ্রহ করা হয়, তখন সেটা হচ্ছে আমাদের স্নোবল স্যাম্পলিং। দেখো এখানে দেখো চেন সিস্টেম। চেন সিস্টেম হচ্ছে, দেখো ধরো যারা মাদকাসক্ত, যারা খুব ড্রিঙ্কস করে, এবার ধরো তাদের মানে আমি ধরো হিসেব করতে চাইছি, যে একটা ডেটা খুঁজতে চাইছি যে কতজন ড্রিঙ্ক করে, আমি কি করব, যারা ড্রিঙ্ক করে তাদেরকে ধরলাম, তাদের থেকে আমি আরো 3 জনের নাম পেলাম, তাদের থেকে আবার পেলাম, এইভাবে যে ডেটাটা আমি সংগ্রহ করছি সেটা হচ্ছে আমাদের স্নোবল স্যাম্পলিং। মাতাল সে কি সঠিক কথা বলবে? না এইটা তো অন্য জিনিস হয়ে গেল না। আরে ওর বন্ধুটা এইবার ধরো অনেক ক্ষেত্রে যে এগুলো কোন কাজে লাগে, ধরো কোনো বিরল একটা রোগ হয়েছে যেটা বলতে চায় না কেউ, কিছু কিছু তো আছে ডিজিজ, যে গবেষক বা রিসার্চার কি করে, যার ওই রোগটা হয়েছে একজনকে জিজ্ঞেস করলো, তার থেকেই কিন্তু আমরা জানতে পারবো যে না ওরও হয়েছে। এই বিষয়গুলো জানার জন্য দেখো এখানে দেওয়া রয়েছে, রুগীর মাধ্যমে অন্য রুগীদের যোগাযোগ করার জন্য কিন্তু অনেকে কিন্তু আমরা করে থাকি এটা, যে ধরো সাপোজ ধরো কোনো একটা বিরল একটা রোগ, যে রোগটা খুব ছোঁয়াচে রোগ বা কিছু একটা ব্যাপার, তার তথ্য আমি সংগ্রহ করব, তখন রিসার্চার কি করে, অরিজিনাল কয়েকজনকে পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে অন্যজনকে আইডেন্টিফাই করছে, তবে কিন্তু সমস্ত পপুলেশনটা আমি একটা ডেটা পাচ্ছি আমি। এইভাবে যখন চেন মারফত বা চেনের মাধ্যমে একটা স্যাম্পল থেকে অন্য একজন স্যাম্পলকে সংগ্রহ করছি ডেটা, সেটাকে বলবো আমরা স্নোবল স্যাম্পলিং। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং, কারো কোনো যদি কোশ্চেন থাকে বলো।